বিসিএস লিখিত পরীক্ষার বাংলা সাহিত্যের আধুনিক যুগের ৩ নম্বর পর্বে আজকে আমরা মূলত দেখব জীবনানন্দ দাশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, ফরুক আহমেদ, বেশ কয়েকজনের সাহিত্যকর্ম সম্পর্কে আমরা দেখব। শুরুতে আসি জাহানারা ইমাম। জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ। জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা হচ্ছে ৭১-এর দিনগুলি। মূলত মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা এবং গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এই উপন্যাসের মধ্য দিয়ে ফুটে উঠেছে। এই বইয়ের প্রধান চরিত্র হলো জাহানারা ইমামের সন্তান শফি ইমাম রুমি। ব্যক্তিগত দিনলিপি বা ডায়েরি আকারে লেখা বইটির ব্যাপ্তি ১লা মার্চ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। লেখক-লেখিকা অসাধারণ লেখনের মাধ্যমে পাঠককে নিয়ে গেছেন সেই বিভীষিকাময় দিনগুলোতে। প্রতিটি দিনের এমন নিখুঁত বর্ণনা লেখিকা তার বইয়ে দিয়েছেন যেন মনে হয় সবকিছু পাঠকের সামনে ঘটছে। ৭১-এর দিনগুলি উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত একটি পরিবারের সদস্যদের যাপিত জীবনের দিনলিপি। সেই পরিবারের হাসি কান্না স্বপ্ন আকাঙ্ক্ষা যেন একটি জাতির হাসি কান্না স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। জাহানারা ইমাম দিনপঞ্জির আদলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরেছেন এক মায়ের আবেগ তার সন্তানের প্রতি ভালোবাসার বিপরীতে দেশ ও আত্মমর্যাদায় দৃঢ় মানসিকতার এক উজ্জ্বল দিনলিপি হলো ৭১-এর দিনলিপি। জীবনানন্দ দাশ। 43 বিসিএস এ আসা প্রশ্ন হচ্ছে পঞ্চপাণ্ডব কারা এবং কেন এরূপ বলা হয়? বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্যের রবীন্দ্রপ্রভাব মুক্ত হয়ে স্বাধীনচেতা লেখনের মধ্য দিয়ে কল্লোল যুগের শুরু হয়। কল্লোল যুগ বলতে কল্লোল পত্রিকায় লেখালেখির কথা বলা হচ্ছে। এই যুগের প্রতিনিধিত্ব করেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম ৫ জন প্রতিষ্ঠাতা কবি, যারা বাংলার ইতিহাসে পঞ্চপাণ্ডব নামে খ্যাত। বেসিক্যালি পঞ্চপাণ্ডব নামটা আসছে মহাভারত থেকে। মহাভারতে পাণ্ডবের ৫ সন্তান, এই ৫ সন্তানকে একসাথে পঞ্চপাণ্ডব বলা হতো। আর বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কারা? অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে। তো এটা আমি মনে রাখার ক্ষেত্রে সবসময় অবুঝ বিশু এই জিনিসটা দিয়ে মনে রাখি। অবুঝ বিশু। তাহলে অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত। বিগত শতাব্দী বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্র যুগ হিসেবে খ্যাত। বাংলা কবিতায় তখন রবীন্দ্রনাথের বাইরে কিছুই হচ্ছিল না। এই ৫ জন কবি বাংলা সাহিত্যের নতুন একটি যুগের উন্মেষ ঘটান। তারা রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে গিয়ে বাংলা সাহিত্যের আধুনিক কবিতা সৃষ্টি করেন। উল্লেখ করার বিষয় হচ্ছে তারা সবাই ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। 40তম বিসিএস এর প্রশ্ন হলো আবহমান বাংলার ছবি জীবনানন্দ দাশের কবিতায় কিভাবে চিত্রিত হয়েছে? জীবনানন্দ দাশ আধুনিক বাংলা কবিদের মধ্যে অগ্রগণ্য। গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ তার কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তো চিত্ররূপময় হওয়ার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশকে উপাধি দিয়েছিলেন চিত্ররূপময় কবি। এরপর রূপসী বাংলা কাব্যগ্রন্থে তিনি আবহমান বাংলার চিত্ররূপ সৌন্দর্যের প্রকাশিত হয়েছে। তাতে তিনি রূপসী বাংলার কবি হিসেবে খ্যাত হয়েছেন। রূপসী বাংলা হচ্ছে তার কাব্যগ্রন্থ, তার একটা টাইটেল হচ্ছে রূপসী বাংলার কবি। ধানসিঁড়ি নিয়ে কবিতা লিখে তিনি খ্যাতিমান হয়েছেন। সেই ধানসিঁড়িকে বিশ্বের দরবারে পরিচিতি করেছেন। ধানসিঁড়ির রূপে পরিচিতি দিয়েছেন বাংলার অসীম রূপকে। তার কবিতার চিত্রময়তার সঙ্গে সবাই ঘনিষ্ঠ বোধ করেন। আবহমান বাংলার যে প্রকৃতির বর্ণনা জীবনানন্দ করেন, বাস্তবে তাকে খুঁজে পাওয়া যাক আর না যাক সেই সৌন্দর্যকে নিজের ভেবে প্রবলভাবে সবাই আঁকড়ে ধরে। সম্রাট বিম্বিসারকে, বিদর্ভ নগর কোথায় তা না জেনেই মনে মনে নিজের মতো করে এক চিত্র ও ধ্বনির জগৎ করে নেয়। অবসরের গান কবিতাটা কার রচনা? ৩৩তম বিসিএস এর প্রশ্ন। এটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা এবং সেটি ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি হেমন্তের অপরূপ চিত্র এঁকেছেন। তাহলে কবিতার নাম হচ্ছে অবসরের গান, ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের কবিতা। জীবনানন্দ দাশের কবিতার চিত্ররূপময়তার উপস্থিতি তুলে ধরুন। ৩১তম বিসিএস এর প্রশ্ন, যেটার আনসার আসলে মূলত এখানে চলে আসছে। তো জীবনানন্দ দাশ মানে হচ্ছে নান্দনিক উপমার বিশাল এক সমাহার। রবীন্দ্রনাথ যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ ফুটে ওঠে। গ্রাম বাংলার প্রকৃতির যে ছবি তিনি কবিতায় এঁকেছেন তার তুলনা তিনি নিজে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বৈশিষ্ট্যকে চিত্ররূপময় বলে আখ্যাত করেছেন। নান্দনিকতাঋদ্ধ এইসব উপমা জীবনানন্দ দাশের কবিতা বিশেষভাবে শনাক্ত করতে অনন্য ভূমিকা পালন করে। যেমন বনলতা সেন কবিতায় তিনি লিখেছেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
দশম এবং ৩০তম BCS এর প্রশ্ন হলো, ধূসর পাণ্ডুলিপি কাব্য কে রচনা করেন? তার কবি মানুষের পরিচয় দিন। কথাগুলো আসলে বারবার রিপিট হবে এখানে। কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ হলো ধূসর পাণ্ডুলিপি, দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি 1936 সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে 17টি কবিতা আছে এবং তিনি এই কাব্যগ্রন্থটাকে বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন। তাহলে এখানে নোট করার বিষয় হচ্ছে 17টি কবিতা। তারপর এটা 1936 সালে প্রকাশিত হয়েছিল। আর এই কাব্যগ্রন্থটা হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। এই ধূসর পাণ্ডুলিপির লেখার কারণে উনাকে বলা হয় ধূসরতার কবি। এটা একটা ওনার টাইটেল উনাকে দেওয়া হয়েছিল। আর ওনার কাব্য প্রতিভার বিষয়টা হচ্ছে আমরা উপরে যা পড়ে আসছি সেই কথাগুলোই আসবে। তার কাব্য বৈশিষ্ট্য, আবেগ অনুভব, শব্দের বহুমাত্রিক দ্যোতনা, ভাষার তীর্যকতা, প্রকাশ শৈলী ইত্যাদি তার কবিতাকে মহিমান্বিত করেছে তার সময়ের বা পূর্ববর্তী ইত্যাদি থেকে ভিন্নতর। আধুনিক কাব্যকলার বিচিত্র ইজম প্রয়োগ, শব্দ ও নিরীক্ষার ক্ষেত্রেও তার প্রতিভা বিস্ময়কর। তার কবিতা মানে আধুনিকতা, যুগ যন্ত্রণা, আধুনিক জীবন দর্শন ও চেতনার আলোচনা। তিনি ছিলেন একজন কাল সচেতন ও ইতিহাস সচেতন কবি। তার ইতিহাস চেতনা নিয়ে অতীত ও বর্তমানকে অবিচ্ছেদ্য সম্পর্ক করেছেন। এক বিবেচনায় বিংশ শতাব্দীর মানুষের কাছে জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথের পরিপূরক। এরপর 20 এবং 22তম BCS এর প্রশ্ন হচ্ছে 3টি কাব্যগ্রন্থের নাম। একটা হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, যেটা হচ্ছে 1936 সালে প্রকাশিত হয়েছিল। এখানে 17টি কবিতা রয়েছে। তারপর বনলতা সেন 1942 সালে প্রকাশিত হয়েছিল। ভারতীয় পুরাণের অন্তর্বয়ানে যেমন বিদিশা শ্রাবস্তী উঠে এসেছে, তেমনি বেতের ফলের মতো বা চোখের নীরের মতো উপমাগুলো নির্মাণ করেছেন নতুন কাব্যমণ্ডল বনলতা সেন 1942। তাহলে একটা হচ্ছে 1936 ধূসর পাণ্ডুলিপি, আর 1942 হচ্ছে বনলতা সেন, এবং 1957 হচ্ছে রূপসী বাংলা। এবং উনি মারা যান সম্ভবত 1954 সালে কলকাতার ট্রাম দুর্ঘটনায়। তাহলে উনি 1954 সালে মারা গেলে ওনার কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে 1997 সালে, অর্থাৎ 57 সালে, অর্থাৎ ওনার মৃত্যুর পরে এটা প্রকাশিত হয়েছিল। আর রূপসী বাংলা কাব্যগ্রন্থ লেখার কারণে ওনাকে বলা হয় রূপসী বাংলার কবি। কবি এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ নাম নির্বাচন করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। পরবর্তীতে প্রকাশকালে এটাকে রূপসী বাংলা স্থির করা হয়। তো প্রশ্ন আসতে পারে MCQ-তে যে রূপসী বাংলার পূর্ব নাম কি ছিল? বাংলার ত্রস্ত নীলিমা, অথবা বাংলার ত্রস্ত নীলিমা কাব্যগ্রন্থের রচয়িতাকে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয় কেন? একই ইনফরমেশন গুলো আবার দিতে হবে। ধূসরতার কবি কেন? ধূসর পাণ্ডুলিপি লিখেছেন। এছাড়াও কিন্তু শুধু এই কারণেই তাকে ধূসরতার কবি বলা হয় না, ঝরা পাতা, শিরশিরে হাওয়া, ব্যাবিলিয়ান মিশরের সভ্যতা এসব জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্য। বন্ধযুগের যত যত চিত্রকল্প সৃষ্টিতে জীবনানন্দ দাশের তুলনা হয় না। মৃত্যু চেতনাও প্রায় প্রথম থেকেই তার কবিতায় দেখা যায়। শ্মশান, মরুবালু, আলেয়া ইত্যাদি কবিতা পটভূমির মৃত্যু। এই মৃত্যু চেতনা যুগ যন্ত্রণা থেকে উদ্ভূত। এই কবিতায় তিনি হতাশা ভরে বলেছেন, বিবর্ণ জ্ঞানের রাজ্যেও কাগজের ঢায়ে পড়ে আছে, আমাদের সন্ততিও আমাদের নয়। এরকম হতাশা ও বিবর্ণের কথা আছে তার বহু কবিতায়। তার কবিতার চলচ্চিত্রে আছে ধূসর বর্ণ, তাই জীবনানন্দ দাশকে ধূসরতার কবি বলে। এটা একটু রিপিট করি। বিবর্ণ জ্ঞানের রাজ্য কাগজের ডায়ে পড়ে আছে, আমাদের সন্ততিও আমাদের নয়। আচ্ছা, কাব্য বৈশিষ্ট্য। তিনি হচ্ছে রূপসী বাংলার আবহমান বাংলার চিত্ররূপ ও সৌন্দর্য প্রকাশিত হয়। তিনি ইতিহাস চেতনা সম্পন্ন কবি। বনলতা সেন, নির্জন হাওয়ার রাত ইত্যাদিতে উনি বিভিন্ন ইতিহাসের উপাদানগুলো তুলে এনেছেন। আধুনিক নগর জীবনের অবক্ষয়, হতাশা, নিঃসঙ্গতা, সংশয়বোধ তার কাব্য উঠে এসেছে। তিনি বেশ কিছু কাব্যে অবিমিশ্রভাবে প্রেমের কথা বলেছেন, যেমন তোমায় আমি দেখেছিলাম। কথাগুলো হচ্ছে রিপিটেশন। বনলতা সেনের কিছু অংশ আমরা মেনশন করতে পারি। যাও হর্তকিশাল নিবন্ধ সূর্যে, পিয়াল আমলকি দেবদারু, বাতাসের বুকে স্পৃহা, উৎসাহ জীবনের ফেনা। আবার তিনি মৃত্যু চেতনাও তুলে ধরেছেন, যেমন মরণের পরপারে বড় অন্ধকার, এইসব আলো প্রেম নির্জনতার মতো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তো ওনার থেকে তেমন একটা প্রশ্ন আসেনি, তাও আমরা একটু দেখি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলা ভাষার অন্যতম কথা সাহিত্যিক।
বর্ধমান অঞ্চলের মাটি ও মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনচিত্র, স্বাধীনতা আন্দোলন, অর্থনৈতিক বৈষম্য, ব্যক্তির মহিমা, সামন্ততন্ত্র ধনতন্ত্র দ্বন্দ্বে গণতন্ত্রের বিজয় ইত্যাদি তার লেখার উপযোগ্য। বিশেষ করে বীরভূম বা বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বৈষ্ণব, বাউরি, ডোম, গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা প্রবলভাবে উঠে এসেছে। তার রচনায় একদিকে যেমন গ্রামের নিম্নবিত্ত সমাজের সুখ-দুঃখের কাহিনী, অন্যদিকে রাজনৈতিক প্রেক্ষাপটও প্রাধান্য পেয়েছে। তারপর তার ত্রয়ী উপন্যাস হচ্ছে গণদেবতা, পঞ্চগ্রাম, ধাত্রীদেবতা। এটা মনে রাখার ক্ষেত্রে এভাবে পড়া যায়: গণদেবতা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম। তারপর কবি উপন্যাস। ওনার জন্ম হচ্ছে 1898 সালে, অর্থাৎ কাজী নজরুলের 1 বছর বড়। তো আর উনি মারা যান হচ্ছে 1971 সালে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময়। তার রচিত উপন্যাস হচ্ছে কবি। এটি হচ্ছে অন্তর্জ শ্রেণীর একজন কবিয়ালের জীবনগাথা। কবিয়ালের নাম ছিল নিতাই চরণ। ডোম সম্প্রদায়ের যুবক নিতাই চরণের কবিরূপে প্রতিষ্ঠা ও 2 জন নারীর সঙ্গে তার সম্পর্কের কাহিনী নিয়ে উপন্যাসটা রচিত। তারপর এই টাইটেলটা বেশ কিছু লিফলেট থেকে শুরু করে ছোট ছোট বুকলেটেও আমরা দেখতে পাই। জীবন এত ছোট কেন এই ভুবনে, এই কথাটা ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসে। এরপর তারাশঙ্করের রসকলি হচ্ছে একটা গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। দ্বিজেন্দ্রলাল রায় খুব একটা প্রশ্ন আসেনি। তারপর আমরা দেখি তার বিখ্যাত নাটক হচ্ছে শাহজাহান। শাহজাহান হচ্ছে 1909 সালে প্রকাশিত হয়। মোগল সম্রাট শাহজাহানের রাজত্বকালের দ্বন্দ্বমুখর ঘটনাবলী এই নাটকের উপজীব্য। সম্রাটের শেষ জীবন, 4 পুত্রের রাজ্য ক্ষমতা দখলের হীন চক্রান্ত, আওরঙ্গজেবের বিজয় শাহজাহান নাটকের কাহিনী। নাটকটিতে পিতৃসত্তা ও সম্রাট সত্তা রক্ষার চেষ্টার মধ্যে এই সমস্যার বীজ নাট্যকার সুকৌশলে প্রতীত করেছেন। শাহজাহান কেবল দ্বিজেন্দ্রলাল রায়ের নয়, বরং বাংলা নাট্য সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ একটি নাটক। এরপর দীনবন্ধু মিত্র। সদাবর একাদশী কি সার্থক প্রহসন? এটি কার লেখা এবং কি ধরনের বই? 13তম এবং 32তম বিসিএস এর প্রশ্ন। সদাবর একাদশী হচ্ছে দীনবন্ধু মিত্রের রচিত প্রহসন। এতে সেই যুগের কলকাতার উচ্চশিক্ষিত ও অর্ধশিক্ষিত যুব সম্প্রদায়ের পানাসক্তি, লাম্পট্য, পরস্ত্রীহরণ প্রভৃতি চরিত্রভ্রষ্টতার কাহিনী বর্ণিত আছে। মদ্যপান এবং তৎসংশ্লিষ্ট নৈতিক অধঃপতন কিভাবে সমাজকে বিধ্বস্ত করে তা দেখানোর জন্য নাট্যকার নাটক শুরু করলেও শেষ পর্যন্ত এই উদ্দেশ্যকে অতিক্রম করে জীবনের রহস্যের গভীরে প্রবেশ করেছেন। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অটল ধনাঢ্য ব্যক্তির সন্তান। তার অন্তরঙ্গ বন্ধুদের প্ররোচনায় সে মদে আসক্ত হয় এবং বেশ্যালয়ে গমন শুরু করে। কাঞ্চন নামের এক মেয়েকে রক্ষিতা হিসেবে রাখে। অটলের বন্ধু-বান্ধব, বিশেষ করে নিমচাঁদ, এইসব কর্মকাণ্ডে তাকে সাহায্য করে। এক পর্যায়ে কাঞ্চন সহ বন্ধুরা সবাই চলে গেলে অটল বাস্তবতা বুঝতে পারে। অন্যদিকে নিমচাঁদের প্রতিভা থাকা সত্ত্বেও জীবনে ব্যর্থতা, অধঃপতনের বোধ, আত্মগ্লানি প্রহসনটিতে এক গভীর মাত্রা যোগ করেছে। কেনারাম চরিত্র তৎকালীন শিক্ষিত শ্রেণীর নৈতিক অবস্থান এবং বিচার ব্যবস্থার হাস্যকর পরিচয় ফুটে উঠেছে। অটল চরিত্রের বিবর্তন, নিমচাঁদ চরিত্রের পরিণতি, কেনারাম চরিত্র কেন্দ্রিক বাস্তবতার বিবরণ, সব মিলিয়ে সার্থক চরিত্রায়ন ঘটেছে। তাহলে প্রহসনের যদি ইয়াতে আসে আমাদের কি বলে সাহিত্য সমালোচনাতে, প্রহসন হিসেবে সদাবর একাদশী দেওয়া যেতে পারে। তাহলে চরিত্রগুলো যদি আমি একটা আবার মেনশন করি, একটা হচ্ছে অটল, আরেকটা হচ্ছে নিমচাঁদ, তারপর হলো কেনারাম। নীলদর্পণ নাটকের সাহিত্য মূল্যের চেয়ে সামাজিক মূল্য বেশি। মন্তব্যটার পক্ষে লিখুন। 28তম বিসিএস এর প্রশ্ন। এমসিকিউতে প্রায় সময় এটা আসে, সাহিত্যের মূল্যের থেকে কোন মূল্যটি বেশি, সামাজিক মূল্য নাকি সাহিত্যিক মূল্য? ওকে। দীনবন্ধু নীলদর্পণ 1860 সালে নীলকরদের অত্যাচারের চিত্র তুলে ধরেন। তো 1860 সাল মানে হচ্ছে 1861-তে জন্ম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের 1 বছর আগে নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র, এবং এটা ছিল নীলকরদের অত্যাচারের চিত্র এবং এর বিরুদ্ধে প্রতিবাদ। এই নাটক চরিত্র চিত্রায়নে দেখা যায় 2-1টি চরিত্র ছাড়া প্রায় সব চরিত্রই হচ্ছে ব্যর্থ। সংলাপের কৃত্রিমতায় ও পুঁথিগত ভাবের আড়ষ্টতায় স্বাভাবিক মানুষের মতো হয়নি। তার মানে সংলাপগুলো অনেক জড়সড় ছিল, বুকিশ ছিল, পুঁথিগত ভাব ছিল। তবে চাষাদের সরলোক্তি, কৌতুকরস ও কারুণ্য মনকে নাড়া দেয়। আবার উপসংহারে মৃত্যুর ঘনঘটা নাটকটির ট্র্যাজেডিকে ক্ষুণ্ণ করেছে। গঠনগত এইসব ত্রুটির সত্ত্বেও এই নাটকের সামাজিক মূল্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটি কেবল নীলকরদের সাময়িক উৎপীড়নের কাহিনী নয়, এতে
পল্লী জীবনের নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে। সনাতন জীবন সত্য প্রাণবন্তভাবে প্রতিফলিত হয়েছে। এই প্রথম আঞ্চলিক ভাষায় কৃষক জীবনের মিথ্যিকাশ্রিত বাস্তব রূপ উদ্ভাসিত হলো। এই নাটক প্রথম প্রতিবাদের জ্বালাময় রূপ দেখা যায়। মোটা দাগে একটি নির্দিষ্ট সময়ে অত্যাচারিত মানুষের পীড়নের চিত্রের বেশ কিছু এই নাটকে না থাকলেও গ্রাম্য ভূমিকাগুলো মধ্যে মানব জীবনে অনাবৃত খণ্ডিত রূপটুকুর চকিত দৃশ্যন পাওয়া যায়। অনেক কথা। মূলত এই নাটকটা ছিল নীলকরদের বিরুদ্ধে। তো এই নাটকটা দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে নিজের জুতা খুলে ছুঁড়ে মেরেছিল উট সাহেব চরিত্রে অভিনয় করা ব্যক্তির দিকে। তো উট সাহেব চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি এটা পরম সাদরে গ্রহণ করেন। মানে তিনি চরিত্রটাকে এতটাই বাস্তব রূপ দান করেছিলেন যে মানুষজনের ঘৃণা সেই উট সাহেব চরিত্রটা মানে হচ্ছে নীলকরের বিরুদ্ধে তার মানুষের ঘৃণাটা প্রকাশ পেয়েছিল। এরপরে নীলদর্পণ কে লিখেছেন? এটার বিখ্যাত প্রহসনের নাম লিখুন। নীলদর্পণ লিখেছেন হলো দীনবন্ধু মিত্র। তার বিখ্যাত প্রহসন হচ্ছে সদাবর একাদশী। এরপর নবীনচন্দ্র সেন, তার ত্রয়ী কাব্যের মধ্যে হলো রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস। রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস এগুলো এমসিকিউতে প্রায় আসে। কে লিখেছেন? নবীনচন্দ্র সেন। এরপর নির্মলেন্দু গুণকে বাংলাদেশের কবিদের কবি বলা হয় কেন? নির্মলেন্দু গুণ গত শতাব্দীর ৬০-এর দশকে কবিতা রচনা শুরু করেন। তার প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই ১৯৭০ সালে প্রকাশিত হয়েছিল। তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন, অল্প দিনের মধ্যে তরুণদের মন জয় করেন। তরুণেরা তার কবিতা দিয়ে ব্যাপকভাবে প্রভাবিত হয়। তিনি সম্ভবত এখন পর্যন্ত একমাত্র কবি যার কবিতা পড়ে অনেকে কবি হবার আকাঙ্ক্ষা বোধ করেন। এই জন্য তাকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়। নীলিমা ইব্রাহিমের বিখ্যাত একটি গ্রন্থ হলো আমি বীরাঙ্গনা বলছি। এটা মূলত প্রবন্ধ। বীরাঙ্গনা শব্দের অর্থ বীর নারী। মুক্তিযুদ্ধে এদেশের অগণিত নারী তাদের সম্ভ্রম হারিয়েছেন। বঙ্গবন্ধু তাদেরকে বীরাঙ্গনা আখ্যায়িত করেছেন। যুদ্ধ পরবর্তী সময়ে কেউ বীরাঙ্গনাদের খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেননি। স্বাধীনতার জন্য এত ত্যাগের বিনিময়ে তারা পেয়েছে মানুষের ঘৃণা ও অবহেলা, এমনকি কেউ কেউ উপহাস করে বীরাঙ্গনাও বলেছে। প্রয়োজন নেই এইসব কথা। বীরাঙ্গনাদের মধ্যে অনেকে আত্মহত্যা করেছেন, অনেকে চিরদিনের জন্য নিজেকে আড়াল করেছেন, ইত্যাদি ইত্যাদি। এখানে কিছু চরিত্র মেনশন করা জরুরি: তারা ব্যানার্জি, মেহেরজান, রিনা, শেফালি, ময়না, ফাতেমা, মিনা ইত্যাদি। নেমেসিস কোন শ্রেণীর নাটক? এটা হচ্ছে কোন শ্রেণীর রচনা? এটা হচ্ছে একটা নাটক এবং এর রচয়িতা হচ্ছে নুরুল মোমেন। মনে রাখার সহজ কৌশল হচ্ছে ৩টা ন থাকবে: নুরুল মোমেন, নাটক, নেমেসিস। এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ৫০-এর মন্বন্তরের পটভূমিতে রচিত নাটকের কাহিনী। চোরাকারবারিদের নিয়ে গড়ে উঠেছে। এটার মূল চরিত্র হচ্ছে স্কুল মাস্টার সুরজিৎ নন্দী। সুরজিৎ ধনী নিপন বোসের কন্যা সুলতাকে ভালোবেসে বিয়ে করতে চায়। নিপন বোসের বিয়ের শর্ত দেয় ৩ মাসের মধ্যে ৫ লাখ টাকা উপার্জন করতে হবে। তো শর্ত পূরণের জন্য নিপন বোস ও তার সহযোগী অসীমের সহায়তায় যুদ্ধের বাজারে কালো টাকা উপার্জনের পথ আবিষ্কার করে, কিন্তু বিবেকের দংশনে পড়ে পীড়িত হয় সুরজিৎ। বিজয় মুহূর্তে সুরজিতের মৃত্যুর মধ্য দিয়ে নাটকের কাহিনী শেষ হয়। তাহলে নেমেসিস হচ্ছে একটি ট্র্যাজেডি, যেহেতু মারা গেল নায়ক। বাংলা নাট্যসাহিত্যে এর পূর্বে এক চরিত্রের নাটক রবীন্দ্রনাথ ছাড়া আর কেউ রচনা করেনি। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে স্কুল মাস্টার সুরজিৎ নন্দী। পেরিচাঁদ মিত্র, ওনার থেকে আসা প্রশ্নগুলো দেখি। 18তম বিসিএস এর প্রশ্ন যে বাংলা কথ্য রীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? তার গ্রন্থের নাম লিখুন। আর একটা হচ্ছে মানে একই কথা, একই প্রশ্ন, আলালের ঘরের দুলাল উপন্যাস সম্পর্কে সংক্ষেপে লিখুন। তো বাংলা কথ্য রীতির প্রথম গ্রন্থ রচনা করেন পেরিচাঁদ মিত্র উর্ফে টেকচাঁদ ঠাকুর। এটা হচ্ছে ওনার ডাকনাম বা ছদ্মনাম। গ্রন্থটির নাম হলো আলালের ঘরের দুলাল। 1858 সালে এটা প্রকাশিত হয়েছিল। 1857 পরবর্তী 1 বছর পরেই হচ্ছে রচনা হয়েছে। তো সিপাহী বিদ্রোহের পরে 1 বছর পর আলালের ঘরের দুলাল রচিত হয়। এটি হচ্ছে পেরিচাঁদ মিত্রের প্রথম উপন্যাসধর্মী রচনা। নব্যশিক্ষিত ইয়ং বেঙ্গলদের কার্যকলাপ ও পরিণতি এই গ্রন্থের মূল প্রতিপাদ্য। ধনী বাবুরামের অতি আদরের পুত্র মতিলাল আবল্য কখনো ধর্মীয় নীতি শিক্ষা পায়নি। পিতার মৃত্যুর পর প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে। এরপর হচ্ছে তার চেতনোদয় হয় এবং আদর্শ জীবনের প্রতি আকর্ষণের মাধ্যমে গ্রন্থটা শেষ হয়। এরপর উপন্যাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মোকাজান মিয়া বা ঠক চাচা। চরিত্রের সংলাপে লেখক যে কথ্য ভাষা ব্যবহার করেছেন তা হচ্ছে আলালি ভাষা নামে খ্যাত। তারপর
তেমন একটা খুব গুরুত্বপূর্ণ না, তবে উপন্যাস হতে গেলে যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, যেমন কাহিনী, চরিত্র, বর্ণনা, সুদৃঢ় বন্ধন এবং মনস্তাত্ত্বিক বোধ, এর সবকটি আলালের ঘরের দুলালে নেই। তাই এটিকে সার্থক উপন্যাস বলা যায় না, তবে এটি প্রথম গদ্য কাহিনী বটে যা বাংলা উপন্যাসের ভিত্তি রচনা করেছিল। এরপর আলালি ভাষা কি? আলালি ভাষা হচ্ছে কলকাতার ভাগীনদীর তীরে সাধারণ মানুষের মুখের ভাষাকে প্রথমত লিখিত ভাষা রূপে দান করেন পেরিচাঁদ মিত্র, এবং তার এই উপন্যাস ছিল আলালের ঘরের দুলাল। তো এই আলালের ঘরের আলাল নামটা থেকে আসছে আলালি, এই জন্য এই ভাষাটাকে বলা হয় আলালি ভাষা। প্রমথ চৌধুরী খুবই গুরুত্বপূর্ণ। ২৯তম BCS এর প্রশ্ন হচ্ছে বীরবল গদ্যের স্রষ্টাকে? এই গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করুন। প্রমথ চৌধুরী সবুজ পত্র পত্রিকার মাধ্যমে আধুনিক গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন, যা বীরবলি গদ্য নামে পরিচিত। বাংলা গদ্যে এই রীতির ধারা প্রমথ চৌধুরীর আগে শুরু হলেও সর্বায়ব রূপটি তখনও বিকশিত হয়নি। তো এই জন্য বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে প্রমথ চৌধুরীর কথা বেশ উল্লেখযোগ্য, এবং তাকে চলিত রীতির প্রবর্তক হিসেবে আমরা জানি। এরপর এই গদ্যের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। বিষয়বৈচিত্র্য: প্রমথ চৌধুরীর রচিত প্রবন্ধগুলো বিচিত্র বিষয়াবলম্বনে রচিত হয়েছিল। বিষয় বিন্যাস এবং বক্তব্যকে পরিপুষ্ট করে তোলার জন্য তিনি পারিপার্শ্বিক জগৎ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করেছেন। তার বিষয়বস্তুর মধ্যে যেমন নতুনত্ব আছে, তেমনি বলার ভঙ্গিতেও আছে নতুনত্বের ইঙ্গিত। চিন্তানুভূতি: প্রমথ চৌধুরীর চিন্তানুভূতির প্রকাশ ছিল সম্পূর্ণ মৌলিক। প্রকাশভঙ্গি ছিল ভাষার বুনন, শব্দ নির্বাচন, অলঙ্কার সৃষ্টি এবং উপস্থাপন কৌশলে তার কৃতিত্ব বিশেষত্বমণ্ডিত। প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল, এবং তার রচিত সাহিত্যগুলোকে বীরবলি সাহিত্য বা বীরবলি স্টাইল বলে পরিচিত। তিনি আবার নীললোহিত ছদ্মনামও ব্যবহার করতেন। প্রমথ চৌধুরীর সাহিত্যের খেলা প্রবন্ধটির মূল বক্তব্য। সাহিত্যের খেলা প্রবন্ধ অনুযায়ী প্রমথ চৌধুরী বলেন, সাহিত্য হচ্ছে এক ধরনের খেলা, এই খেলা আনন্দ লাভের মাধ্যম। যিনি সাহিত্য রচনা করেন তিনি কেবল মনের আনন্দে তা করে থাকেন, আবার যারা তা পাঠ করেন তারাও আনন্দ পান। তাই সাহিত্যের মাধ্যমে লেখক ও পাঠকের আনন্দ একাকার হয়ে যায়। এরপর ফররুখ আহমেদ, বর্তমান সমসাময়িকে ফররুখ আহমেদ খুবই গুরুত্বপূর্ণ। ২৭তম BCS এর প্রশ্ন হচ্ছে ফররুখ আহমেদের দুটি কাব্যের নাম লিখুন। এছাড়াও আরো প্রশ্ন করা যায়, যেমন সাতসাগরের মাঝি সম্পর্কে লিখুন, সিরাজুম মনিরা সম্পর্কে লিখুন। আমরা একটু ডিটেলস দেখি। কবি ফররুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থ হলো সাতসাগরের মাঝি। ১৯৪৪ সালে কলকাতা থেকে সাতসাগরের মাঝিটা প্রকাশিত হয়েছিল। তারপর প্রকাশ করেন কবি বেনজির আহমেদ। এখানে মূলত কবি অতীত ঐতিহ্যের কাহিনী শুনিয়ে মুসলমানদের জেগে উঠতে বলেছেন। এই কাব্যের মোট ১৯টি কবিতার মধ্যে কবি মুসলমানদের অতীত ঐতিহ্যের কথা বলেছেন। সিন্দাবাদ, বার দরিয়া, দরিয়ার শেষ রাত্রি, বন্দরে সন্ধ্যা ইত্যাদি কবিতায়। সমকালীন দুঃখ দুর্দশার জন্য দায়ী করে জড়বাদী সভ্যতাকে ধিক্কার করেছেন লাশ এবং আওলাদ কবিতায়। অবস্থার উত্তরণের আকুতি প্রকাশ পেয়েছে পাঞ্জেরি, স্বর্ণেগল, তুফান, এইসব দিনরাত্রি ইত্যাদি কবিতায়। তাহলে কয়েকটা কবিতার নাম মেনশন করতে পারলে ভালো, যেমন হচ্ছে ১৯টা কবিতার মধ্যে সিন্দাবাদ, আওলাদ, লাশ, পাঞ্জেরি, এইসব দিনরাত্রি, এগুলো খুবই উল্লেখযোগ্য। বাঙালি মুসলমানদেরকে উজ্জীবিত করতে কবি রচনা করেন সাতসাগরের মাঝি। এতে তিনি আরব্য উপন্যাসের নাবিক সিন্দাবাদকে রূপক আশ্রয়ে সেই নেতা হিসেবে চিহ্নিত করেছেন যিনি মুসলমান জাতিকে বিপদসংকুল অবস্থা থেকে উদ্ধার করতে পারবেন। কবি ফররুখ আহমেদের সিরাজুম মুনিরা কাব্যগ্রন্থটি ১৯৫২ সালে অর্থাৎ ভাষা আন্দোলনের সময় সিরাজুম মুনিরা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এতে মনিরুল ইসলাম এবং চার খলিফার গৌরবময় জীবনগাথা ছন্দোবদ্ধ করা হয়েছে। সিরাজুম মুনিরার আবিধানিক অর্থ হলো আলোর পথ বা আলোকিত সূর্য। গ্রন্থটিতে যাদেরকে নিয়ে কবিতা লেখা হয়েছে তারা পৃথিবীর তৎকালীন ও অনাগত মানুষের জন্য আলোর পথ দেখিয়েছেন। তাহলে তৎকালীন সময় কিয়ামত পর্যন্ত আর সেই পথ প্রধান পথ নির্দেশক হলেন আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজুম মুনিরা কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে সিরাজুম মুনিরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ২০তম BCS এর প্রশ্ন, ফররুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থ, কাহিনী কাব্য, কাব্যনাটকের নাম লিখুন। ফররুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থ হলো সাতসাগরের মাঝি, যেটা ১৯৪৪ সালে রচিত হয়েছিল এবং এখানে ১৯টি কবিতা রয়েছে।
তার প্রথম কাহিনী কাব্য হলো হাতেম তাই। হাতেম তাই হচ্ছে কাহিনী কাব্য যেটা 1966 সালে আদমজী পুরস্কার লাভ করে। হাতেম তাই কাহিনী কাব্যটি আদমজী পুরস্কার লাভ করে। হাতেম তাই আদমজী পুরস্কার পাই। তাহলে এভাবে মনে রাখি আমরা, হাতেম তাই আদমজী পুরস্কার পাই 1966 সালে 6 দফা আন্দোলনের মধ্য দিয়ে। তারপর কাব্যনাট্য হচ্ছে নৌফেল ও হাতেম। নৌফেল ও হাতেম হচ্ছে কাব্যনাট্য যেটা আরব্য উপন্যাসের বিখ্যাত কাহিনী কাব্য থেকে নেওয়া হয়েছে। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, কাহিনী কাব্য হাতেম তাই, কাব্যনাট্য নৌফেল ও হাতেম। ফররুখ আহমেদের রচিত সনেট গ্রন্থের নাম কি? 17তম বিসিএস এর প্রশ্ন। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের পূর্ণাঙ্গ সনেট গ্রন্থ হলো মুহূর্তের কবিতা। এই মুহূর্তের কবিতা সনেট গ্রন্থে মোট 93টি সনেট রয়েছে। এগুলো শেক্সপিয়রীয় এবং পেত্রার্কীয় রীতিতে 18 অক্ষর স্মরণ মাত্রায় রচিত। সম্ভবত 14 অক্ষর হওয়ার কথা, 18 তো না। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে কপালকুণ্ডলার রূপের বর্ণনা দিন। 44 বিসিএস এর প্রশ্ন, টেকনিক্যালের। বঙ্কিম চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের কপালকুণ্ডলা কাপালিকের পালিত কন্যা। কপালকুণ্ডলার রূপ দেবী মূর্তির সাথে তুলনা করা যায়, তার রূপ আর প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। কপালকুণ্ডলার রূপ বর্ণনা প্রসঙ্গে লেখক বিশাল একটা বর্ণনা দিয়েছেন, আমাদের মনে রাখার দরকার নেই। এরপর হলো কপালকুণ্ডলার রূপ সম্পর্কে মতি বিবির মন্তব্যটা উল্লেখ করা যায়, এই ফুল রাজ্যোদ্যানেও ফোটে না। খুব সুন্দর একটা লাইন, আমার খুব পছন্দের, এই ফুল রাজ্যোদ্যানেও ফুটে না। তাহলে এই মন্তব্যটা হচ্ছে মতি বিবির, এবং মতি বিবি এই মন্তব্যটা করেছিলেন কপালকুণ্ডলার রূপ সম্পর্কে, এই ফুল রাজোদ্যানেও ফুটে না। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন। 3টি উপন্যাসের নাম লিখুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হলো আনন্দমাঠ 1882 সাল, দেবী চৌধুরানী 1884, আর সীতারাম হচ্ছে 1887। তাহলে আনন্দমাঠ, দেবী চৌধুরানী, সীতারাম। আদেশী, এভাবে মনে রাখা যায়, আদেশী। আনন্দমাঠ, দেবী চৌধুরানী, সীতারাম। এটা 1882, 2 বছর পর 1884-তে দেবী চৌধুরানী, আর 3 বছর পরে হচ্ছে 87-তে সীতারাম। 82, 84, 87 আনন্দদেব, দেবী চৌধুরানী, সীতারাম। তারপর আনন্দমাঠ 1882 সালে 76-এর মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী অবলম্বনে রচিত। এতে বন্দে মাতরম সঙ্গীতটি সংযোজিত আছে। মুসলমান সম্পর্কে এই উপন্যাসে বক্রোক্তি করার জবাবে ইসমাইল হোসেন সিরাজি বঙ্কিম দুহিতা উপন্যাস লেখেন। বঙ্কিম দুহিতা, আনন্দমাঠের এগেনস্টে বঙ্কিম দুহিতা। আর কে লিখেছিলেন? ইসমাইল হোসেন সিরাজি। এরপর দেবী চৌধুরানী হচ্ছে 1884 সালে রচিত হয়েছিল। দেবী চৌধুরানীর সাথে, এখানে আমরা দেখি, দেবী চৌধুরানীর সাথে 1783 সালে ওয়ারেন হেস্টিংসের যুদ্ধ হয়। রংপুরের পীরগাছার মন্থনার জমিদার ছিলেন দেবী চৌধুরানী। রংপুর অঞ্চলের কৃষক বিদ্রোহ, ফরাসি সন্ন্যাসী আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি। ইংরেজদের বিরুদ্ধে অনেকগুলো সফল অভিযানের পর 1700 সালে স্বয়ং ওয়ারেন হেস্টিংসের সাথে সম্মুখ যুদ্ধে তিনি নিহত হন। সীতারাম হচ্ছে রাজা সীতারামের রাজ্য ছিল মাগুরার মোহাম্মদপুরে। এই রাজ্য ঘিরেই উপন্যাসের প্লট রচিত। এটা হচ্ছে সর্বশেষ উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের উপন্যাসের জনক বলা হয় কেন? 30তম বিসিএস এর প্রশ্ন। বাংলা উপন্যাস রচনার প্রাথমিক প্রচেষ্টা এবং পরীক্ষা-নিরীক্ষার কালাতিক্রমে পর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের রচনার কৃতিত্ব হচ্ছে বঙ্কিমচন্দ্রের। চরিত্র কুশলতায়, কাহিনী বিন্যাসের চাতুর্যে ও ভাষার ঐশ্বর্যে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো ছিল এক অপরূপ সৃষ্টি। তিনি বাংলা সাহিত্যে প্রাচ্য-পাশ্চাত্যের ভাবাদর্শের সমন্বয় সাধনকারী হিসেবে খ্যাত। একটি সার্থক উপন্যাসের বিভিন্ন লক্ষণ, যেমন সেই সময়ের মানুষের ছবি আঁকা, সাধারণ মানুষের চরিত্র ফুটিয়ে তোলা, বাস্তববোধ ইত্যাদি গুণ ফেরিচাঁদ মিত্র সহ অনেকের রচনায় কিছু কিছু ছিল। কিন্তু উপন্যাস লিখতে গেলে সার্বিকভাবে কাহিনী গেঁথে একটি অখণ্ড জিনিস তৈরি করার যে ক্ষমতা দরকার এবং লেখকের জীবনদৃষ্টি থাকার জন্য সমস্ত ঘটনাই উপন্যাসে যেভাবে জীবনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে ওঠে, উপন্যাসের সেই মহত্ব ও গাম্ভীর্য বঙ্কিমচন্দ্র ছাড়া আর কেউ তেমন সেই মুহূর্তে সৃষ্টি করতে পারেনি। এই কারণেই বঙ্কিমচন্দ্রকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এবং বঙ্কিমচন্দ্রের সবগুলো উপন্যাসই ছিল রোমান্সমূলক, যেমন দুর্গেশ নন্দিনী, চন্দ্রশেখর, যুগালঙ্গরীয়, এছাড়াও হচ্ছে
সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো কোথায় এখানে আসছিল তো এই যে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা হচ্ছে প্রথম রোমান্টিক উপন্যাস, বাংলা সাহিত্যে রচিত প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। তো কপালকুণ্ডলার একটা ডায়লগ ছিল নবকুমারকে উদ্দেশ্য করে, সেটা হলো পথিক তুমি পথ হারিয়েছ। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়ালগ। তো বাংলার স্কট বলা হয় কেন, খুব একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের একটা উপাধি, বাংলার স্কট। এরপর দুর্গেশ নন্দিনী কেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। উপরে যে কথাগুলো লেখা ছিল এই প্রশ্নে, এই প্রশ্নগুলো আমরা এখানে বলতে পারবো, এখানে মেনশন করে দিতে পারবো। মূলত আলালের গড় দুলালটা সার্থক ছিল না, ওটাতে অনেকগুলো ল্যাকিংস ছিল, যে ল্যাকিংস গুলো এখানে মিটিগেট হয়েছিল। তো এখানে সব ধরনের প্রেম, সংঘাত, অভিযান, রহস্য সবকিছুর মিশেল ঘটেছে। বাস্তববোধ, কাহিনীর অখণ্ডতা, সমাজচিত্রের নিখুঁত পরিচয় সবগুলো উপন্যাসের সব ধরনের বৈশিষ্ট্যগুলো এখানে প্রতিফলিত হয়েছিল। তাই দুর্গেশ নন্দিনী, যেটা 1865 সালে প্রকাশিত হয়েছিল, সেটি হলো প্রথম সার্থক উপন্যাস। কপালকুণ্ডলা উপন্যাসের প্রতিপাদ্য বিষয় প্রয়োজন নেই, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তারপর রোমান্টিক উপন্যাস হিসেবে এটা সার্থকতা। সার্থকতা বলতে এখানে একটু পথিক তুমি পথ হারাইয়াছ, এটি হচ্ছে প্রথম রোমান্টিক ডায়ালগ, যেটা কপালকুণ্ডলা নবকুমারকে উদ্দেশ্য করে বলেছিল। আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু হলো পটভূমি ৭৬-এর মনন থেকে শুরু করে সন্ন্যাসী বিদ্রোহের দুর্গ, আনন্দমঠ, ভাওয়াল অঞ্চল, বনানী প্রকৃতি বিভিন্ন পর্যায়ে ইংরেজদের সাথে যুদ্ধের ঘটনা ঘুরে ফিরে এসেছে, এটাই হলো উপন্যাসের উপজীব্য বিষয়। কমলাকান্তের দপ্তর হলো প্রবন্ধগ্রন্থটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী পর্বে আমরা বিহারীলাল চক্রবর্তী, বেগম রোকেয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে পড়ব। ধন্যবাদ।